আমাদের অনন্য স্টোরি সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। আর থাকা যাবে না মা, আমি এখন যথেষ্ট সুস্থ আছি, আমার কোনো সমস্যাই হবে না। তিনি অভিমানী কণ্ঠে শুধালেন, বাবা মায়ের চেয়েও ওই বিন্দেশ তোর অনেক আপন হয়, তাই না রে? আহনাব মৃদু হেসে বলে, প্রতিটা বার যাওয়ার সময় তুমি এমন বাচ্চাদের মতো করো। করি, কারণ আমি তোকে ভালোবাসি, অনেক মিস করি। আমিও তো তোমাদের সবাইকে খুব ভালোবাসি মা, কত করেই তো বললাম চলো সবাই মিলে সুইজারল্যান্ড সেটেল হই, কথাই তো শোনো না। তিনি ঝাঁঝের সঙ্গে বলেন, কেন সুইজারল্যান্ডে সেটেল হব? হ্যাঁ, বাংলাদেশ আমার মাতৃভূমি, আমার জন্মভূমি। বিনা কারণে আমার জন্মভূমি কেন ত্যাগ করব? কি আছে এই দেশের বলো তো? রাস্তায় বের হলেই দিনের অর্ধেকটা সময় জ্যামে আটকে থাকতে হয়, যেখানে সেখানে ময়লা আবর্জনা, হাই সোসাইটি ব্যতীত কোথাও কোনো সুস্থ পরিবেশ নেই, দরিদ্রদের করুণ অবস্থা, হাইজেনিক খাবার। তুই বিদেশে গিয়ে বিদেশি হয়ে বাবু হয়ে গেছিস, ভালো করেছিস, কিন্তু আমার দেশ নিয়ে আজে বাজে কথা বলবি না। বাংলাদেশ আমারও দেশ মা, আমিও নিজের দেশকে ভালোবাসি, তুমিও খুব ভালো করে জানো আমি যা বলেছি তার কোনোটাই মিথ্যা নয়। না হয় না হোক, তবুও আমি আমার দেশ ছাড়বো না। আচ্ছা বেশ, এখন আর রাগ করতে হবে না, যাওয়ার আগে তোমার হাসি মুখটা দেখে যেতে চাই। মানে কি, তোর ফ্লাইট রাতে? সন্ধ্যা বের হলেই তো হয়। এয়ারপোর্টে সন্ধ্যার সময় যাব, এখন যাব অফিসে, বাবার কিছু কাজ আছে ওগুলো কমপ্লিট করব। বিকেল হবে সম্ভবত। অফিস থেকে বেরিয়ে এক বন্ধুর বাসায় যাব, ওর বার্থডে আজ, তাই সবাই মিলে অল্প কিছু সময় কাটাবো। ওখান থেকে সোজা এয়ারপোর্টে যাব। আহিলের সঙ্গে দেখা করবি না? সময় তো মিলছে না, আমি ওর সাথে ফোনে কথা বলে নিব, তুমি টেনশন করো না। আর হ্যাঁ, ঠিক মতো খাবে, নিজের যত্ন নেবে। এখন তো আফরিন নেই, তাই বলে কিন্তু খাওয়া দাওয়ায় একদম ফাঁকি দেওয়া যাবে না বলে দিলাম, আমি কিন্তু সিসি ক্যামেরা রেখে যাচ্ছি। আমিনা বেগম হেসে ফেলেন, হাসতে হাসতে বলেন, তোর সিসি ক্যামেরাটা কি রেনু? প্রত্যুত্তরে আহনাবও হেসে ফেলে। বাড়ি থেকে বের হওয়ার পূর্বে রেনুকে সব বলে বুঝিয়ে দেয়, মাকেও বুঝিয়ে সুঝিয়ে সে বাড়ি থেকে বের হয়। অফিসে গিয়ে কাজ এবং কাজ শেষে বন্ধুদের সাথে আড্ডা দেওয়া, এই পুরো সময়টুকুই তার ভীষণ ব্যস্তভাবে কেটেছে। অন্য কোনো চিন্তা ভাবনা মাথায় আসার সুযোগ হয়নি। বন্ধুরা ওকে এয়ারপোর্টে পৌঁছে দেয়। ফ্লাইটে ওঠার আগে আহিল, আফরিন আর বাবা মায়ের সঙ্গে ফোনে কথা বলে নেয় সে। সবার থেকে বিদায় নিয়ে প্লেনে উঠে বসে। সারাদিনের ক্লান্তি এখন তাকে পেয়েছে, তবে কাবু করা সহজ নয়। দোচকের পাতা বন্ধ করে সিটের সাথে মাথা ঠেকিয়ে একটু আরাম করে বসে। সহজে তার বাংলাদেশ আসতে ইচ্ছে করে না, আবার এলে সকলের মায়া কাটিয়ে যেতেও ইচ্ছে করে না। একটু নড়ে চড়ে সোজা হয়ে বসে। ফোনের গ্যালারিতে যায়, ক্যাথিওনের ছবি দেখে আনমনে হাসে। পিচ্চিটা এখন কেমন আছে? দেখা যাবে সেও আহনাপের সাথে রাগ করে বসে আছে। আহনাপ দূরে কোথাও যাওয়ার আগে ক্যাথিওনকে পাশের বাসায় রেখে যায়। ওই বাড়িতে বিদেশি দম্পতির 8 বছরের ছোট্ট একটি পরীর মতো মেয়ে রয়েছে। সে ক্যাথিওনকে ভীষণ ভালোবাসে, আগলে রাখে, তাই আহনাপও ওর কাছে ক্যাথিওনকে নিশ্চিন্তে রাখতে পারে। অনেকক্ষণ গ্যালারিতে ঘাটাঘাটি করে এই ছবি সেই ছবি দেখে কোনো কিছুতেই তার মন বসছে না। ক্লান্তি অবসাদ এতক্ষণ দূর হওয়ার কথা, তবুও কেন মন এত অস্থির হয়ে রয়েছে সে কিছুতেই বুঝতে পারছে না। মনে হচ্ছে সে কাউকে ভীষণ মিস করছে, ভীষণ। ঘুণে পোকার অত্যাচার দেখিনি এমন মানুষ বোধহয় বিরল, আবার নাও হতে পারে। কাঠের উপর সেকে নিদারুণ অত্যাচার তার। আহনাপেরও এই মুহূর্তে মনে হচ্ছে একটা অদৃশ্য ঘুণে পোকা একটু একটু করে তার মস্তিষ্কে কুটকুট করে কাটছে। কাকে সে মিস করছে সেটা সে জানে না। এটা নিয়ে অবশ্য তার কোনো সমস্যাও নেই, সব কিছু জানতে চায়। যা জানতে নেই তা কেন মস্তিষ্কে তল্পিতল্পা নিয়ে বসে থাকবে? সে তো এই অত্যাচার নিতেই পারছে না। সে মন ও মস্তিষ্ককে এই অসভ্য কষ্ট থেকে মুক্তি দিতে ধরেই নিল। বাবা মাকে সে মিস করছে, নতুবা সেই ব্যক্তিটা শুধুই তার মা। নিশ্চয় মায়ের জন্য মন এমন করছে। মাকে কি একটা ফোন করবে? কয়টা বাজে এখন? বাংলাদেশ থেকে ফিরে সে শুয়েছে, ঘুম তো আসেনি, শুধু উদ্ভট সব চিন্তা ভাবনা ঘুরপাক খাচ্ছে। আলস্য ভঙ্গিতে বিছানা ছাড়ে। ঘুম ঠিকঠাকভাবে না হওয়াতে মাথা ঝিমঝিম করছে। জানালার কাছে এগিয়ে গিয়ে আলগোছে পর্দাটা সরায়।
একফালে সোনালি রোদ্দুর এসে পড়ে জানালার কপাটে। আহনাব জানালার কাজগুলো খুলে ফেলে। মিষ্টি রোদ গায়ে মাখলে হয়তো ভালো লাগবে। সে হেলতে তুলতে ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে আসে, মাথায় পানি দেয়। তবে অস্থিরতা কমে না। এমন হলে তো এত স্ট্রং মানুষটাও অসুস্থ হয়ে পড়বে। বালিশের পাশ থেকে ফোনটা হাতে নিয়ে হোয়াটসঅ্যাপে যায়। তোয়ালে দিয়ে ভেজা চুলগুলো মুছতে মুছতে মায়ের নাম্বারে ডায়াল করে। রিং হওয়ার সাথে সাথেই আমিনা বেগম ফোন রিসিভ করলেন। হয়তো ফোন তার হাতেই ছিল। তিনি ফোনের স্ক্রিনে ছেলের মুখটি দেখে আনন্দিত হন। মাকে দেখে আহনাবেরও ভালো লাগে। সে মিষ্টি হেসে জিজ্ঞেস করে, কেমন আছো মা? আলহামদুলিল্লাহ বাবু, তুই কেমন আছিস? আমিও আলহামদুলিল্লাহ, শুধু মাথাটা একটু ব্যথা করছে। সে কি, কখন থেকে? বাড়ি ফিরে একটু শুয়েছিলাম, ঘুম হচ্ছে না। আবার এত জার্নি করলাম, সম্ভবত এই জন্যই একটু আগে থেকে মাথা ব্যথাটা অনুভব করলাম। দেখেছিস, যেতে না যেতেই আরো অসুস্থ হয়ে গেছিস। কত করে বললাম আর কটা দিন থাক, শুনলেই না আমার কথা। এখন তোর টেক কেয়ার কে করবে বলতো? রিল্যাক্স আম্মাজান, একটু মাথা ব্যথাই তো ঠিক হয়ে যাবে। তুই অত চিন্তা করো না তো। তাছাড়া ক্যাথিয়ন তো আছেই। সব সময় পাগলামি, বিড়াল করবে তোর দেখাশোনা। মায়ের ডাক দেখে আহনাব হেসে ফেলে। বালিশে মাথা রেখে বলে, কি যে বলো, ক্যাথিয়ন মানুষের চেয়ে কম না, অনেক ভালোবাসে আমায়, বুঝেছো? আমারও তো বুঝে কাজ নেই। তুই মেডিসিন নে এখনই, কড়া লিকারের চা খা। সব হবে, তুমি এত ব্যস্ত হইও না তো। বাড়ির সবাই কেমন আছে বলো? সবাই ভালো, কিন্তু তোকে ছাড়া বাড়িটা বড্ড ফাঁকা লাগছে বাবু। মন খারাপ করেন আমার সোনামা, আমি আবার আসবো। একটা কথা বলি। তুই অনুমতি নিচ্ছিস কেন? বল না, কি বলবি? খুব কষ্ট হচ্ছে বাবু। না, তুমি আসবে আমার কাছে, কিছুদিন থাকবে। আমিনা বেগম চুপ করে থাকেন। নিষ্পলকভাবে দেখেন ছেলেকে। মৌনতা কাটিয়ে জিজ্ঞেস করেন, তোর কি মন খারাপ? মন খারাপ শব্দটি মনে মনে আওড়াতে থাকে আহনাব। তার কি সত্যিই মন খারাপ? কাউকে মিস করলে কি মন খারাপ লাগে? হবে হয়তো। মায়ের সাথে কথা বলে শান্তি তো লাগছে, তবে কেন যেন মনে হচ্ছে মিস করা মানুষটি মা ব্যতীত অন্য কেউ। মাকে নিশ্চিন্তে রাখতে বলল, আরে না, তোমাকে আমার কাছে রাখতে ইচ্ছে করে তাই বললাম। তুমি বাবার সাথে কথা বলে রেখো। এখন আমি রাখছি, কেমন? আচ্ছা, মনে করে মেডিসিন নিস কিন্তু, আর ফোন দিস রাতে। ঠিক আছে, আল্লাহ হাফেজ। ফোন রেখে কিছুক্ষণ ঝিম মেরে শুয়ে থাকে আহনাব। পরক্ষণে মনে পড়ে ক্যাথিওনের কথা। ফিরে এসে সে সাথে সাথে ক্যাথিওনকে বাড়িতে নিয়ে এসেছিল। খাটেই তো ছিল, এখন কোথায় গেল? সারা বাড়ি তন্ন তন্ন করে খুঁজে অবশেষে পাওয়া গেল সোফার চিপাই। আহনাব ধরতে গেলেই দৌড়ে পালাচ্ছে। আহনাব দাঁড়িয়ে পড়ে, কোমরে হাত রেখে জিজ্ঞাসু দৃষ্টিতে তাকিয়ে বলে, তোর আবার কি হলো? রাগ করেছিস? ক্যাথিওন আবার মুখ ঘুরিয়ে নেয়। জীবজন্তুর কথা বলার ভাষা নেই, হয়তো আছে, তবে মনুষ্য জাতির সেই ভাষা বোধগম্য নয়। তবে ওদের চোখের ভাষায় যা বলার, যা বোঝানোর বুঝিয়ে দেয়। এই মুহূর্তে ক্যাথিওনের চোখের ভাষাও বলছে সে ভীষণ অভিমান করেছে আহনাবের উপর। আহনাব সরল হেসে সোফায় বসে বলে, তোর এত অভিমান আসে কোত্থেকে রে? তোকে কি ওই বাড়িতে খেতে দেয়নি? বাড়ির কলিং বেলটা বেজে ওঠে তখন। আহনাব উঠে যায় দরজা খুলতে। হলুদ গাউন পরে পাশের ফ্ল্যাটের সেই বাচ্চা মেয়েটি দাঁড়িয়ে রয়েছে। সোনালি সিল্কি চুলগুলো ঘাড়ের ওপর ছড়ানো, চোখগুলো বাদামি, মুখে সব সময়কর মতো মিষ্টি হাসি। দেখে মনে হচ্ছে হলুদ পরি একটা। ওর হাতে ছোট চায়ের ফ্ল্যাক্স আর 2 পিস স্যান্ডউইচ। মেয়েটির নাম হানি। সে সুন্দর করে হেসে স্পষ্ট ইংরেজিতে জিজ্ঞেস করলো, কেমন আছো আঙ্কেল? উত্তরে আহনাবও হেসে ইংরেজিতে বলল, আলহামদুলিল্লাহ ভালো মামুনি, তুমি কেমন আছো? ভালো, মা তোমার জন্য খাবারগুলো পাঠিয়েছে। আহনাব ওর হাত থেকে খাবারগুলো নিয়ে বলল, ভেতরে আসো। হানিকে নিয়ে ভিতরে যায় আহনাব। ক্যাথিয়ন দৌড়ে আসে হানিকে দেখে। হানি ওকে কোলে নিয়ে আদর করে। আহনাব অবাক হওয়ার ভান ধরে বলে, বাপরে, ক্যাথি দেখছি হানির ভক্ত হয়ে গেছে। হানি হেসে বলল, জানো আঙ্কেল, কাথি তোমার উপর ভীষণ রাগ করেছে। আহনাব ফ্ল্যাক্স থেকে কাপে চা ঢালে, এক চুমুক দিয়ে বলে, হ্যাঁ তা তো দেখতেই পাচ্ছি, আমার কাছে আসছেই না। তুমি এত দেরি করলে কেন এবার? অ্যাক্সিডেন্ট হয়েছিল তাই লেট। হানি আতকে ওঠে।
ছোট মানুষ তাই সব কিছুতেই বেশি ভয় পায়। আহনাব আশ্বস্ত করে বলল এখন সে সুস্থ এবং ভালো আছে। গ্যাঞ্জাম পার্টির সকলে এখন যে যার পড়াশুনো নিয়ে ভীষণ ব্যস্ত। সকলেরই ভালো একটা রেজাল্ট চাই। সারা বছর বাউন্ডুলেপনা করলেও পরীক্ষার সময় সব সিরিয়াসনেস এসে প্রত্যেকের মাঝে ভর করে, যদিও অর্ষা এবং আহিল এর ব্যতিক্রম। ওদের সিট পাশাপাশি পড়লেও আশঙ্কা থেকেই যায়, যদি কড়া গার্ড পড়ে তাহলে তো সারের সর্বনাশ হয়ে যাবে। এজন্য পাস মার্ক তুলতে যতটুকু না পড়লেই নয় ততটুকুই পড়া নিজেদের আয়ত্তে নিয়ে নিচ্ছে বাকিরা। অর্ষার চিন্তা ভাবনা অবশ্য আর একটু ভিন্ন। তার শুধু পাস নয়, অবশ্যই ভালো একটা রেজাল্ট চাই। একমাত্র ভালো রেজাল্ট, ভালো একটা চাকরিই পারে তাকে মুক্ত স্বাধীন একটা জীবন দিতে। তাই সে পুরোদমে নিজের পড়াগুলো কমপ্লিট করছে। মাঝে মাঝে আমেনা বেগম, আহিল এবং অর্ষার রুমে গিয়ে খোঁজ খবর নিচ্ছে। রেনু সময় মতো নাস্তা, চা, পানি এগুলো ঘরেই দিয়ে দিচ্ছে। পরীক্ষার সময় ঘনিয়ে আসে। প্রিপারেশন ভালো হওয়া সত্ত্বেও প্রচুর নার্ভাসনেস কাজ করছে অর্ষার। এটা তো নতুন নয়, প্রতিবারই বোর্ড পরীক্ষার সময় তার এমন অনুভূতি হয়। নার্ভাস থাকলেও প্রথম পরীক্ষাটা বেশ ভালো হয় গ্যাঞ্জাম পার্টির। এক্সাম শেষে হল থেকে বের হয়ে আশিক তো শার্টের কলার উঁচিয়ে বলে, মামা যা পরীক্ষা দিছি এবার বুঝলি আমারে আর ঠেকায় কে? অর্ষা চোখগুলো বড় বড় করে জিজ্ঞেস করে, গোল্ডেন আসবে তো? আশিক মুখ ঝামটা মেরে ধমকের সুরে বলে, আমি অর্ষা নাকি? আমি আশিক। গোল্ডেনের ওপরেও কি আরো ভালো রেজাল্ট আছে? জানতে চাইল লামিয়া। আশিক বলল, নিচে আছে। আমি বলতে চাইছি পরীক্ষা ভালো দিছি, আমার পাশ কেউ আটকাইতে পারবে না। জয় দুম করে ওর পিঠে একটা কিল বসিয়ে বলল, ধুর আচাইরা। আশিক মিথ্যে চোখ রাঙিয়ে বলল, দেখ জুই, তোর কুই কুই আগে সহ্য করছি, কিন্তু এখন করব না। অন্যের গার্লফ্রেন্ড আমার টাচ করুক, এটা আমার পছন্দ না, বুঝছিস? জয় তো ওর উত্তরে মুখে কিছু বলল না, তবে ওরা ধরা আরো কয়েকটা কিল ঘুষি পিঠে বসিয়ে দিল। অর্ষা জুইকে থামিয়ে বলল, আহা বেচারাকে আর মারিস না। আশিক কাঁদো কাঁদো হয়ে বলল, একমাত্র তুই আমাদের ছেলেদের কষ্ট বুঝিস অর্ষা। লাভ ইউ দোস্ত। আশিকের এই কথায় আহিল হেসে বলে, কি বললি? অর্ষা আমাদের কষ্ট বোঝে? হাসালি রে হাসালি। আহিলের মুখের কথা মুখেই রয়ে গেল। শেষ হওয়ার পূর্বেই অর্ষার হাতের কয়েক ঘা ওর পিঠে পড়ল। ব্যথায় নাকমুখ কুঁচকে ফেলে সে। দিদার মিটিমিটি হেসে বলে, কেন যে মামু সব জায়গায় মুখ খুলতে যাও? গুমট অন্ধকার আকাশ, সারি সারি কালো মেঘের ছড়াছড়িতে নীল শুভ্র আকাশের সৌন্দর্য ম্লান হয়ে গেছে। ভারী বর্ষণের প্রস্তুতি বোঝা যাচ্ছে। পরীক্ষা শেষ হওয়ার একদিকে যেমন আনন্দ হচ্ছে, অন্যদিকে কেমন যেন একটু কষ্টও লাগছে। কলেজ লাইফটাকে ভীষণভাবে মিস করবে অর্ষা। মিস করবে তার প্রিয় গ্যাঞ্জাম পার্টিকে। ভার্সিটিতে কি সবাই একসাথে পড়তে পারবে? হয়তো সেটা হবে না। কে যে কোথায় চলে যাবে কে জানে। থাই ক্লাসে বিন্তু বিন্তু জল এসে জমা হয়েছে। আনমনে ব্যাগ গোছাচ্ছিল অর্ষা। দৃষ্টি জানালার দিকে যেতে এক সাইড খুলে দেয়। বড় বড় ফোঁটায় গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে। ভেতর থেকে ফোঁস করে একটা দীর্ঘশ্বাস বেরিয়ে আসে তার। জানালাটা লাগিয়ে দিয়ে আবারও কাপড় গোছানোতে ব্যস্ত হয়ে পড়ে। আজই সে নিজেদের বাসায় চলে যাবে। রুহুল আমিন অর্ষাকে নিতে এসেছে মিনিট 5 হবে। বসার ঘরে বসে আমিনা বেগমের সাথে গল্প করছে এখন। ব্যাগ গুছিয়ে অর্ষা নিচে রেডি হতে যায়। হিজাব পাথে গিয়ে আয়নায় নিজেকে একবার পরখ করে নেয়। সময়গুলো কিভাবে যেন পানির স্রোতের মতো বয়ে গেল, সে একটুও টের পেল না। ভালো সময়গুলো বোধহয় এমনই হয়, বেশিক্ষণ থাকলেও মনে হয় অনেক কম। আরেকটু সময় থাকলে ভালো হতো। এসব ভাবতে ভাবতেই তার ঠোঁট হালকা প্রসারিত হলো। আচমকা খেয়াল করে দরজা ধরে দাঁড়িয়ে আছে আহিল। অর্ষা মৃদু হেসে বলল, এখানে দাঁড়িয়ে আছিস কেন? ভেতরে আয়। বসার ঘরে তোর ভাইকে দেখলাম, তুইও রেডি হচ্ছিস, চলে যাবি নাকি আজই? হিসাবে পিন সেট করতে করতে অর্ষা প্রত্যুত্তর করল, আশ্চর্য, মাত্র গতকাল পরীক্ষা শেষ হলো আর আজই চলে যাচ্ছিস? কাল তো বললিও না আমায়। আরে আমি তো জানতাম না, একটু আগে ভাইয়া এসে বললো রেডি হতে। এসেছে ভালো হয়েছে, দুপুরে খেয়ে দিয়ে চলে যাবে, তুই কোথাও যাবি না।
আমি ভাইয়ার সাথে কথা বলছি। মানে কি? মানে তুই আরো কয়েকটা দিন এই বাড়িতেই থাকবি। গ্যাঞ্জাম পার্টির সকলে মিলে আমরা ঘুরতে যাব। কথা শেষ করে আহিল বসার ঘরের দিকেই যাচ্ছিল। অর্ষা ব্যতিব্যস্ত হয়ে পিছু ডেকে বলল। আহিল দাঁড়ায়, পিছু ঘুরে জিজ্ঞাসু দৃষ্টিতে তাকিয়ে থাকে। অর্ষা ইনিয়ে বিনিয়ে বলে, বাড়িতে ভাবির অনেক কষ্ট হয়ে যায়। তিয়াস তো ছোট, ওকে সামলানো আবার বাড়ির কাজ, বুঝিসই তো। আহিল বিরক্ত হয়ে বলে, তুই বাড়ির কাজের লোক নাকি? এ কথা বলিস কেন? ওটা আমারও তো বাড়ি। তোকে বাড়ির লোক বলে তো গণ্য করে না তারা। তুই এত খ্যাপা কেন আমার পরিবারের ওপর? উত্তরটাও তোর খুব ভালো করে জানা আছে। যা হোক, তুই ভাইয়াকে কিছু বলিস না। অনেক দিনই তো থাকলাম, আর কত। তাছাড়া ঘুরতে যাওয়ার ব্যাপারেও কোনো সমস্যা নেই। কবে কোথায় যাবি আমাকে জানিয়ে দিস, তাহলেই তো হলো। তার মানে তুই যাবি? অর্ষা অসহায় দৃষ্টিতে আহিলের দিকে তাকিয়ে থাকে। আহিলও কিছুক্ষণ তাকিয়ে থেকে শান্ত কণ্ঠে বলল, ঠিক আছে, সাবধানে যাস। অর্ষার ঠোঁট প্রসারিত হলো। আহিল যে রাগ করেনি এটাই অনেক। সে খুশি হয়ে বলল, থ্যাংক ইউ দোস্ত। প্রত্যুত্তরে আহিল হালকা হেসে ড্রয়িং রুমে চলে যায়। অর্ষারও তৈরি হওয়া শেষ, তাই সে ব্যাগ নিয়ে বসার ঘরে যায়। রুহুল আমিনের উদ্দেশ্যে বলে, ভাইয়া চলো। রুহুল উত্তর দেওয়ার আগেই আমিনা বেগম বললেন, চলো আবার কি, সকালে না খেয়ে যাবে নাকি? এখন ক্ষুধা নেই আন্টি। বলল অর্ষা। আমি সেসব শুনছি না, খেয়ে তারপরে যেতে হবে। রোহুল, তুমিও আসো। অগত্যা অর্ষা ও রুহুলকে খেতে বসতে হলো। জহির চৌধুরী আরও আগেই অফিসে চলে গেছেন। আমিনা বেগমও তার সাথেই সকালের নাস্তা করে নিয়েছেন। এখন শুধু অর্ষা, আহিল আর রুহুল খাচ্ছে। রেনুও আরও সকালেই খেয়ে নিয়েছে। খেতে খেতে আমিনা বেগম আর রুহুল গল্প করছে। অর্ষা এবং আহিল নিশ্চুপ হয়ে খাচ্ছিল আর ওদের গল্প শুনছিল। খাওয়ার পাট চুকিয়ে অর্ষা বাড়ির সবার থেকে বিদায় নিয়ে রিকশায় উঠে বসে। অনেকদিন এখানে থাকায় মায়া জন্মে গেছে, বিধায় এখন বেশ খারাপও লাগছে। বাড়িতে পৌঁছে ভেতরে যেতেই তিয়াস ফুপি ফুপি বলে দৌড়ে আসে। অর্ষা হাত বাড়িয়ে তিয়াসকে কোলে তুলে নেয়, গালে মুখে চুমু দিয়ে আদর করে। তিয়াসও অর্ষার গলা জড়িয়ে কাঁধে মাথা রাখে। দেখে মনে হচ্ছে কত শান্তশিষ্ট, কিন্তু তিয়াস ভীষণ চঞ্চল প্রকৃতির ছেলে। কুসুম বারান্দায় বসে সিলিন্ডারে গ্যাসের চুলায় রান্না করছিল। তিয়াসকে কোলে নিয়েই অর্ষা কুসুমের কাছে যায়, জিজ্ঞেস করে, কেমন আছো ভাবি? কুসুমের মুখ অন্ধকার। সে চোখ মুখ কালো করেই বলল, ভালো। একটু থেমে ফের বললেন, আসলি কেন? ওখানেই পার্মানেন্টলি থেকে যেতি। নবাব নন্দিনী হয়ে গেছিস না তুই? অর্ষা মাথা নত করে দাঁড়িয়ে থাকে। বাড়ি ফেরার সেই আনন্দটুকু সাথে করে নিয়ে এসেছিল, তা এখন কুসুমের তিরস্কারে নষ্ট হয়ে গেছে। তিয়াসর মায়ের রাগের প্রতিবাদ করে বলল, ফুপিলে বকবো না, মারবে তেমাদে। অর্ষার প্রতি ছেলের এত দরদ কুসুমের সহ্য হয় না। রুহুল এই পর্যায়ে কুসুমকে মৃদু ধমক দিয়ে পড়ল, থামবে তুমি? এরপর অর্ষার দিকে তাকিয়ে পড়ল, তিয়াসকে আমার কোলে দে, তুই ঘরে গিয়ে ফ্রেশ হ। অর্ষা কোনো বাক্য ব্যয় করল না। তিয়াসকে ভাইয়ের কাছে দিয়ে ব্যাগ নিয়ে ভেতরে চলে গেল। কুসুম বেশ জোরে জোরেই অর্ষাকে শুনিয়ে রুহুলকে বলছিল, এতদিন তো পরীক্ষা শেষ হোক বলে বোনকে আহ্লাদ দিয়ে রেখেছিলে। এখন তো পরীক্ষা শেষ, আর বসিয়ে বসিয়ে খাওয়াতে পারবো না বলে দিলাম। এবার নিজের রাস্তায় নিজেকে দেখতে বলো। হয় চাকরি বাকরি কিছু করতে বলো, নয়তো বিয়ে শাদী দিয়ে দাও। অনেক করেছে আরামায়েশ। রুহুল কিছু বলেছে কিনা অর্ষা শোনেনি, তবে কুসুমের কথা শুনেই তার চোখ ফেটে অশ্রু নির্গত হয়। ভাই ভাবির সংসারে বুঝি সে এত বেশি হয়ে গেছে? হাতের উল্টো পিঠে চোখ মুছে নেয় সে। কুসুম না বললেও সে চাকরি করত এবার। কারো গলগ্রহ হয়ে থাকার ইচ্ছে তারও নেই। ফ্রেশ হয়ে অর্ষা বারান্দায় আসে ফের। কুসুমকে বলে, তুমি ওঠো, আমি রান্না করছি। কুসুম কিছুক্ষণ ঝিম মেরে বসে থাকে, এরপর উঠে চলে যায় ঘরে। তিয়াসকে সাথে নিতে চেয়েছিল,
কিন্তু তিয়াস যায়নি। রান্না করতে করতে তিয়াসের সাথে দুষ্টুমি করছিল অর্ষা। তিয়াসের সুরসুরি অনেক বেশি, একটু সুরসুরি দিলেই খিলখিল করে হেসে ওঠে। অর্ধেক রান্না কুসুমি করে ফেলেছিল, তাই অর্ষার রান্না শেষ করতে বেশি সময় লাগলো না। ভাত তরকারি সব ঘরে রেখে এসে বারান্দা আর উঠোন সুন্দর করে ঝাড়ু দিল। এরপর তিয়াসকে গোসল করিয়ে মাথায় তেল, শরীরে লোশন দিয়ে খাইয়ে দিয়েছিল। কুসুমের কাছে গিয়ে আসার পরেও তিয়াস থাকবে না, আজ ছাড়ছেই না সে অর্ষাকে। কুসুম বিরক্তিকর দৃষ্টিতে ছেলের দিকে তাকিয়ে আছে। অর্ষার দৃষ্টি অসহায়। কুসুম ছেলের রাগ অর্ষাকে দেখালো, জোরে ধমক দিয়ে বলল, কাঁদাচ্ছিস কেন? দেখছিস থাকতে চাচ্ছে না এখানে, তবুও জোর করছিস। এখন ওর ঘুমানোর সময়, ঘুম পাড়িয়ে দিয়ে যাস। অর্ষা কিছু বলল না। তিয়াসকে কোলে করে বাইরে বেরিয়ে এলো। তিয়াসের সাথে ওর কাঁধে রেখে পিঠে হালকা চাপড় দিতে দিতে ছড়া বলছে অর্ষা। বারান্দায় আর উঠানে হাঁটাহাঁটি করে ঘুম পাড়ানোর চেষ্টা করে। সেই সময় লামিয়া আর জুই এসে বাড়িতে উপস্থিত হয়। ওরা চেঁচাবেই তার আগেই অর্ষা ঠোঁটের উপর আঙ্গুল রেখে ইশারায় চুপ করতে বলল। ফিসফিস করে বলল,